হাইড্রোডাইনামিক্স এর নতুন একটা চ্যাপ্টার আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার নাম্বার 4, জেনারেল থিওরি অফ ইরোটেশনাল মোশন। আমরা গুরুত্বপূর্ণ একটা থিওরাম স্টাডি অ্যান্ড প্রুভ করব। স্টাডি অ্যান্ড প্রুভ দ্য কেলভিন সার্কুলেশন থিওরাম। এই থিওরামটা স্টাডি অ্যান্ড প্রুভ করার পূর্বে আমরা ছোট ছোট দুটো ডেফিনেশন দেখব, যা এক মার্কের জন্য এসে থাকে। জাস্ট আপনি কনসেপ্টটা বোঝার পর নিজের মতো করে ডেফিনেশন লিখে দিবেন, তবেই হবে। আমরা দ্রুত দেখে ফেলবো। হোয়াট ডু ইউ মিন বাই ফ্লো বিটুইন টু পয়েন্টস? দুইটা বিন্দুর মধ্যে প্রবাহ বলতে কি বোঝো? এক মার্কের জন্য এসে থাকে। তাহলে ফার্স্ট আমরা একটা ফ্লো ফিল্ড নিলাম। এই প্রবাহের মধ্যে দুইটা পয়েন্টকে ফিক্সড করলাম। এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট পি, দুইটা পয়েন্ট। এখন এই দুইটা পয়েন্টের মধ্যে যে ফ্লুইড কতটুকু প্রবাহিত হচ্ছে সেটা আমরা মূলত লাইন ইন্টিগ্রালের মাধ্যমে মেজার করি। কোন তরল প্রবাহের মধ্যে দুটি বিন্দু, একটা বিন্দু হচ্ছে এ এবং আনাদার পয়েন্ট সেটা হচ্ছে পি, তবে এ থেকে পি পর্যন্ত পথ বরাবর রেখা সমকলন বা লাইন ইন্টিগ্রালকে মূলত প্রবাহ বলা হয়। এটাকে ডিফাইন করা এইভাবে যে ইন্টিগ্রাল এ টু পি, এ থেকে পি পর্যন্ত লাইন ইন্টিগ্রাল, দেন ইউ ডি এক্স প্লাস ভি ডি ওয়াই প্লাস ডব্লিউ ডি জেড। এটাই হচ্ছে মূলত আমাদের প্রবাহটা এ থেকে পি পয়েন্ট পর্যন্ত। এটা নিয়ে একটু কাজ করা যায় দ্রুত। আমরা জানি ভাই যে হাইড্রোডাইনামিক্স এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্টটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট ভি, আর জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্টকে ডব্লিউ দ্বারা ডিনোট করি, তাই না? আর আমরা যদি একটা স্মল পাথ নিই বা শর্টেস্ট ডিস্টেন্স, যেটা যেটাকে আমরা ডি আর বলতে পারি, তাহলে এই ডি আর এইটারও এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট থাকবে। তাহলে ডি এক্স আই ক্যাফ এক্স অ্যাক্সিস বরাবর প্লাস ডি ওয়াই জে ক্যাফ ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, আর ডি জেড কে ক্যাফ এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তাহলে এখন আর আমরা জানি ভেলোসিটিকে আমরা এভাবে লিখতে পারি যে ধরেন ভেলোসিটি কিউ ইকুয়ালস টু ইউ আই ক্যাফ, যদি এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি এইটা, প্লাস ভি জে ক্যাফ প্লাস ডব্লিউ কে ক্যাফ, জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট। এখন যদি আমরা এই দুটোকে ডট গুণন করি, একটু দেখাই যে ডিআর এর সাথে এই যে কিউ ভেক্টর, এটা যদি ডট গুণন করি তাহলে কি হবে? তাহলে কিউ ইকুয়ালস টু হচ্ছে ইউ আই ক্যাফ প্লাস ভি জে ক্যাফ প্লাস ডব্লিউ কে ক্যাফ। এর সাথে ডট গুণন করছি এই স্মল ডিস্টেন্স বা স্মল পাথটা, সেটা হচ্ছে dx i ক্যাফ প্লাস dy j ক্যাফ প্লাস dw k ক্যাফ। তাহলে এই দুটো ডট গুণন করলে এই i আর i ডট গুণন করলে হবে 1, তাই না? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে u dx প্লাস v dy প্লাস w d z, আমরা প্রত্যেকটা ডট গুণন করতে জানি। তাহলে এইটুকুর মান আমরা এই অংশটুকু পেলাম, তাই না? তাহলে আমরা এই এই ইন্টিগ্রালটাকে লাইন ইন্টিগ্রালটাকে এমন করে প্রকাশ করতে পারি চাইলে, একই জিনিসকেই মিন করছে, হ্যাঁ, যে ইন্টিগ্রাল a টু p দেন এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি জাস্ট এই অংশটুকু, যে কিউ ভেক্টর ডট dr। এই ফরম্যাটটা থাকতে পারে। এটাই মূলত দুইটা পয়েন্টের মধ্যে ফ্লোটাকে নির্দেশ করছে। এখানে আরো একটু কাজ করা যায় যেটা আমাদের লাগবে পরবর্তীতে। আমরা ভাই ইরোটেশনাল ফ্লো এর ক্ষেত্রে আমরা ভেলোসিটি পোটেনশিয়াল ডিফাইন করতাম, তাই না? ভেলোসিটি পোটেনশিয়ালটাকে আমরা জাস্ট ফাই দ্বারা ডিনোট করতাম। আর আমরা জানি নেগেটিভ সাইন সহ এই ভেলোসিটি পোটেনশিয়াল বা বেগ বিভব, ভেলোসিটি পোটেনশিয়াল বেগ বিভবকে যদি আমরা নেগেটিভ সাইন সহ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, তখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট ইউ পাইতাম। এসব নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। নেগেটিভ সাইন সহ এই ভেলোসিটি পটেনশিয়াল ফাইকে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেট করি, তখন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট ভি পাই। আবার এই ফাইকে যদি আমরা নেগেটিভ সাইন সহ জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে আমরা জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট ডব্লিউ পাই, তাই না? তাহলে আমরা যদি ধরেন এইটা বলছি 1 নম্বর ইকুয়েশন, জাস্ট ডিনোট করলাম এইটা। এই 1 নম্বরটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি?
তাহলে এখানে ছিল এ, এখানে পি, আর প্রতিটার ক্ষেত্রে ইউ ভি, তা ইউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স, ভি এর জায়গায় লিখতে পারি পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল ওয়াই, আর ডব্লিউ জায়গায় লিখতে পারি পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল জেড। যখন এই ফ্লোটা ইরোটেশনাল হবে বা অঘূর্ণনশীল, রোটেট হবে না, তখন আমরা এই ফাইটাকে ডিফাইন করি পটেনশিয়াল, ভেলোসিটি পটেনশিয়ালটাকে, তাই না? তাহলে এখন যদি এই ভ্যালুগুলো এখানে পুট করে দিই, আর একবারই মাইনাসটা যদি কমন নিই, তাহলে কি হবে? এই যে এখানে একবারে মাইনাসটা কম নিলাম, প্রতিটার ক্ষেত্রে মাইনাস থাকবে। দেন তাহলে এখানে লিখতে পারবো এমন যে পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স ডিএক্স প্লাস পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল ওয়াই dy প্লাস পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল জেড dz। আর এই অংশটুকু দেখে আমরা চিনতে পারছি ভাই যে ইন্টিগ্রেশন a টু p এটা মূলত এই ফাই টোটাল ডেরিভেটিভকে মিন করছে, টোটাল ডেরিভেটিভ অফ ফাই। এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে ফাই হচ্ছে আমাদের এখানে এক্স, ওয়াই এবং জেড এর ফাংশন, তাহলে পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স, এক্স এর পার্সিয়াল ডেরিভেটিভ, তার টোটাল ডেরিভেটিভ প্লাস পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল ওয়াই, ওয়াই এর এক্সপেক্টেড টোটাল ডেরিভেটিভ প্লাস পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল জেড, দেন জেড এর এক্সপেক্টেড টোটাল ডেরিভেটিভ। তাহলে টোটাল এই অংশটুকুকে আমরা বলতে পারবো ডি ফাই, ডি ফাই। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, নেগেটিভ সাইনটা জায়গায় থাকলো, আর এখানে কিছু না মানে 1 আছে, 1 এর এক্সপেক্টেড সরি 1 কে যদি ফাই এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো ফাই। আর আমাদের লোয়ার লিমিটটা হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে পি, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই মাইনাসটা জায়গায় থাকলো, তাহলে আপার লিমিট তাহলে ফাই পি মাইনাস লোয়ার লিমিট ফাই এ, তাই না? তাহলে মাইনাসটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা লিখতে পারবো ফাই এ মাইনাস ফাই পি। এটাই মূলত আমাদের লাইন ইন্টিগ্রালটাকে নির্দেশ করছে, কিংবা দুইটা পয়েন্টের মধ্যে প্রবাহ, এটাই লেখা আছে ভাই। জাস্ট আমরা যদি এই এ পয়েন্টের ভেলোসিটি পটেনশিয়াল বা বেগ বিভব সেটাকে যদি ফাই এ বলি, আর এই কিউ পয়েন্টে ভেলোসিটি পটেনশিয়াল সেটাকে যদি কিউ পি বলি, দেন আমরা যদি এই কিউ এ মাইনাস কিউ পি করি, তবেই দুইটা পয়েন্টের মধ্যে আমরা কতটুকু ফ্লুইড ফ্লো হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো। এতটুকুই ছিল কনসেপ্ট। এখন দেখবো মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন, এটা কিন্তু ভাই 1 মার্কের জন্য আসবেই। সার্কুলেশন বলতে কি বোঝো? একটি আবদ্ধ বক্ররেখার চতুর্দিকে প্রবাহকে বক্ররেখাটির চতুর্দিকে সার্কুলেশন বা আবর্তন বলে। এটা না বুঝলে কোনো প্যারা নাই, এখানে আরেকটা বিকল্প ডেফিনেশনও দেওয়া আছে। আমরা এটাকে যদি ম্যাথমেটিক্যালি প্রপোজ করতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো যে এই সার্কুলেশন বা পরিসঞ্চলন এইটাকে মূলত ক্যাপিটাল গামা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্যাপিটাল গামা ইকুয়ালস টু হইল ক্লোজ কন্টুর সি বা ক্লোজ কার্ভ সি ইউ ডিএক্স প্লাস ভি ডিওয়াই প্লাস ডব্লিউ ডি জেড। এটাই মূলত সার্কুলেশন মিন করছে। আমরা এখানে দেখছিলাম ভাই যে এ থেকে এই পি পয়েন্টের প্রবাহটা কত হবে, বাট এইটা যদি যদি ক্লোজড হয়ে যায়, তাহলে এই পাশ দিয়ে আরেকটা হলো, দেন ক্লোজ হয়ে গেল, তখন যা পাবো সেটাই মূলত আমাদের সার্কুলেশন নির্দেশ করে। তাহলে জাস্ট ক্লোজ কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করবো, তার ইউডিএক্স প্লাস ভিডিওয়াই প্লাস ডব্লিউডিজেডটাই থাকছে, তাই না? এটাকে শর্ট করে এমন করে লেখা হয় যে এটা ইকুয়ালস টু ক্লোজ কন্টুর বা ক্লোজ কার্ভ সি, দেন আমরা কিউ ভেক্টর ইন্টু ডি আর এই দুটা ডট গুণনের ফলে তো এটা পেয়েছি, তাই না? আমরা দেখলাম কিন্তু, তাহলে এটা সময় এটা লিখতে পারি। আর যেখানে বলে দিতে পারেন হোয়ার কিউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের ইউ আই ক্যাফ প্লাস ভি জে ক্যাফ প্লাস ডব্লিউ কে ক্যাফ। এই বিকল্প ডেফিনেশনটা যদি একটু দেখি, এটা আপনার ইজিতে মনে থাকবে। যে মনে করি কোনো প্রবাহিতে একটি আবদ্ধ বক্ররেখা সি, কাল্পনিক ধরেন
আমাদের এখানে একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, এখানে একটা আমরা কাল্পনিকভাবে একটা ক্লোজ কার্ভ সি চিন্তা করে ফেললাম এই ফ্লুইড ফ্লো এর মধ্যে। সেটা হচ্ছে এটা সি, এবং কোন প্রবাহের কোনো বিন্দু পি তে, তাহলে একটা পয়েন্ট ফিক্সড করলাম পি, তো এখানে এই ভেলোসিটি বা বেগটা হচ্ছে হচ্ছে কিউ ফ্লুইডের। তাহলে বক্ররেখাটি চতুর্দিকে বেগ ভেক্টর কিউ এর পরিসঞ্চালন বা আবর্তন করছে, সেটাই মূলত আমাদের সার্কুলেশন বলে সেটাকেই। এবং সেটা ডিফাইন করা হয় এভাবে, সার্কুলেশন সি, এই সার্কুলেশনের সিআইআর লিখি, এই তিনটা আলফাবেট সিআইআর, সার্কুলেশন অফ সি, এই ক্লোজ কার্ভ বরাবর সার্কুলেশন বা আবর্তন ফ্লুইডের, ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ কার্ভ এই সি, দেন কিউ ডট ডি আর। এটাই মূলত সার্কুলেশন। আপনি ব্যাপারটা যদি একটু ফিল করতে চান ভাই, যে যদি একটা এই ধরনের একটা কফির কাপে আপনি এই চামচ দিয়ে গোল করে নাড়তে থাকেন, তবে এই তরলটার ভেতরে কিন্তু সার্কুলেশন ক্রিয়েট হয়ে যাবে কৃত্রিম ভাবে। এটা মূলত সার্কুলেশন। অর্থাৎ আপনি করলেন কি ভাই, এই চামচ দ্বারা এই তরলে একটা শক্তি প্রয়োগ করলেন কৃত্রিম ভাবে, দেন একটা গতি সৃষ্টি হয়ে গেল, দেন তরলগুলো ঘুরতেই থাকে, এটা সার্কুলেশন। অর্থাৎ আপনি যদি চামচটা তুলে নেন, তারপরেও কিছুক্ষণ কিন্তু সার্কুলেশনটা বজায় থাকবে। এখন আমরা এখানে একটু কথাবার্তা লিখেছে যে পড়ি, যে ঘূর্ণন পরিমাপ করে সার্কুলেশন, পরিসঞ্চালন বা আবর্তন মূলত তরলের ঘূর্ণন প্রবণতা বা ভরটেক্সটাকে পরিমাপ করে, আর অঘূর্ণনশীল প্রবাহের ক্ষেত্রে সার্কুলেশন এটা হবে ল্যামডা ইকুয়ালস টু 0। যেহেতু ঘূর্ণন নাই সেহেতু সার্কুলেশন কিভাবে থাকবে। এখন আমরা এই থিওরেমটা স্টুডেন্ট প্রুফ করব। থিওরেম বলছে যে বহিবল সমূহ বলতে মূলত এই মহাকর্ষ বল বা এক্সটার্নাল ফোর্স এফ কে বোঝাচ্ছে, সংরক্ষণশীল হলে, এবং ঘনত্ব ডেনসিটি এবং প্রেসার এর একটা ফাংশন অথবা ধ্রুবক হলে তরলে চলমান কোনো আবদ্ধ কুণ্ডলী বরাবর পরিসঞ্চালন বা সার্কুলেশন সর্বদা কনস্ট্যান্ট হবে। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এখন প্রুফটা খুবই ইজি। মনে করি সি একটা আবদ্ধ কুণ্ডলী বা সার্কিট, এবং প্রবাহের কোনো বিন্দুতে বেগ কিউ, এবং ওই বিন্দুতে অবস্থান ভেক্টর আর, তাহলে আবদ্ধ বক্ররেখা সি বরাবর পরিসঞ্চালন, জাস্ট আমরা এই সার্কুলেশনের ডেফিনেশনটা এখানে লিখছি, সেটা হবে, আমরা সাধারণত ল্যামডা দ্বারা ডিনোট করি সার্কুলেশনটাকে, ল্যামডা লিখতে পারেন, কিংবা সিআইআর অফ সি দ্বারা ডিনোট করি সার্কুলেশনটাকে। আমরা এখানে দেখলাম যে সার্কুলেশনকে এভাবে ডিনোট করতে পারি, কিংবা ল্যামডা দ্বারাও সার্কুলেশনকে আমরা ডিনোট করি। তাহলে যে কোনো একটা ইউজ করতে পারেন আপনি, কিংবা এগুলোকে সমান সমান দিয়ে লিখে যায় একই জিনিস। তার ডেফিনেশনটা হচ্ছে সার্কুলেশন of our closed integration of our closed curve C, then ভেক্টরটা থাকবে ভেলোসিটি ভেক্টর কিউ, এবং একটা শর্টেস্ট পাথ বা ডিস্টেন্স হচ্ছে dr। এই দুটার ডট গুণনের ইন্টিগ্রেশনটাই মূলত সার্কুলেশনটাকে ডিনোট করে। এখন আমাদের বলছে যে কনস্ট্যান্ট হবে, পরিসঞ্চালনটা হবে ধ্রুবক হবে। মানে এটা দ্বারা ব্যাপারটা কি বুঝাচ্ছে ভাই, ধরেন এখানে একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, এখন এই ফ্লুইডের মধ্যে আমরা একটা কাল্পনিকভাবে একটা ফাঁস বা লুপ চিন্তা করলাম। এখন যদি এই লুপ বরাবর এই ফ্লুইড গুলো ঘোরা শুরু করে, এইদিকে ঘোরা শুরু করছে এই লুপ বরাবর, যদি এই এই ফ্লুইড পার্টিকেল গুলো এই লুপ বরাবর প্রথমে যেভাবে ঘোরা স্টেট করে, সময়ের সাথে যদি তার বেগটা পরিবর্তন না হয়, তবে আমরা বলতে পারবো এটা সার্কুলেশন বা পরিসঞ্চালনটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমরা অবশ্যই সময়ের সাথে সেটা চেক করে দেখতে হবে, তাহলে ডেরিভেটিভ করবো অবশ্যই টাইমের রেসপেক্টে। তাহলে এটাকে আমরা এখন টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে ডি ক্যাপিটাল গামা পন ডিটি, এটা মানে এটা ডেরিভেটিভ করা ডি ডিটি, দেন সার্কুলেশন সিটাকে ডেরিভেটিভ করছি টাইমের রেসপেক্টে, মানে রাইট সাইড এটা ডেরিভেটিভ করতে হবে টাইমের রেসপেক্টে। তাহলে ডি ডিটি সময়ের সাথে যেন পরিবর্তন না হয়, এখানে কিউ ডট ডিআর। এই রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে ইউভি ফর্মুলা, এটা হচ্ছে ইউ, এটা ভি যদি চিন্তা করি, তাহলে ইন্টিগ্রেশন
ক্লোজ কার্ভ সি জায়গায় থাকলো, দেন কিউ ভি এর ডেরিভেটিভ ডি ডিটি ডিআর প্লাস ডিআর জায়গায় থাকলো, আর এটা অবস্থান ভেক্টর, তার জন্য জাস্ট ভেক্টর সাইন দিচ্ছি, ডি কিউ আপন ডি টি ডেরিভেটিভ করা শেষ, ইন্টিগ্রেশন ক্লোজ কার্ভ সি। দেন এই পাশটাতে আমরা যদি এটা প্রথমে লিখি যে ডি কিউ, এটা এটার সাথে এটা আপন ডিটি, তার পাশে থেকে গেল ডি আর প্লাস জাস্ট এইটা প্রথমে লিখলাম, দেন কিউ, আর এটা একটু সাজিয়ে যদি লিখি চাইলে তাহলে লিখতে পারি এই কিউ এটা জায়গায় থাকলো, দেন এখান থেকে জাস্ট ডিটাকে বাইরে রেখে দিলাম এখানে, আর ডি আর আপন ডিটি লিখলাম একসাথে, এই অংশটুকুকে লিখছি আর কি। তো এখন দেখেন তো ভাই, equals to over the integration close curve c, then এখানে যা আছে তাই রাখলাম dq upon dt, তাহলে এখানে dr প্লাস, আমরা চাইলে এই ইন্টিগ্রেশনটাকে দুইটার সাথে দিয়ে দিতে পারি, এই প্লাস কিংবা মাইনাস আকারে থাকলে প্রপার্টি ইন্টিগ্রালের, দেন সি, দেন এখানে দেখেন তো কিউ জায়গায় থাকলো আর এই ডিটা জায়গায় থাকলো, আর এই অবস্থান ভেক্টরের পরিবর্তনটাকে আমরা বেগ বলি, তাই না, ভেলোসিটি, অবস্থানের পরিবর্তন হারটা তো ভেলোসিটি, তাহলে আর ছিল একটা অবস্থান ভেক্টর, তাহলে এটা পরিবর্তন টাইমের এক্সপেক্টেড, সেটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি আমরা কিউ দ্বারা ডিনোট করছি কিউ। তাহলে আমাদের লেফট সাইডে কি ছিল, আমরা বলছিলাম ক্যাপিটাল ল্যামডা টাইমের এক্সপেক্টেড পরিবর্তন, সেটা মানে হচ্ছে আমাদের এই সার্কুলেশন সিআইআর ক্যাপিটাল সি, এটার পরিবর্তনটা বোঝাচ্ছি, তো এটাকে 1 নম্বর ইকুয়েশন বললাম। এখন আমরা ওয়েলার্স এর এই গতির সমীকরণটা কি জানি, বা ইউলার্স গতির সমীকরণ, আমরা ইতিমধ্যে এটা প্রমাণ করেছি, ডিকিউ আপন ডিটি, এটাকে বলি টোটাল অ্যাক্সেলারেশন, দেন আমাদের একটা এক্সটার্নাল ফোর্স ক্যাপিটাল এফ থাকে, দেন 1 আপন রো, দেন অপারেটর পি থাকে, আর এই অংশটুকু আমরা বলি চাপজনিত বল বা ফোর্স, তাই না, এটা বললাম 2 নম্বর ইকুয়েশন। আর এখানে আরেকটা কনসেপ্ট ইউজ করতে হবে, যেহেতু আমাদের এখানে বলছে যে এক্সটার্নাল ফোর্স গুলো সংরক্ষণশীল হবে, যেহেতু বহিবল সমূহ সংরক্ষণশীল, বা সংরক্ষিত হবে, সেহেতু আমরা এই ফোর্স ক্যাপিটাল এফ এইটারে আমরা এইভাবে লিখতে পারি, ফোর্সকে ক্যাপিটাল এফ ইকুয়ালস টু নেগেটিভ অর্থাৎ ডাইভারজেন্স আকারে, দেন ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা, দেন লিখতে পারি ওমেগা, এই ওমেগাটা মূলত আমাদের ভেলোসিটি ফাংশন, তাহলে আমরা এখানে লিখতে পারি এই ওমেগা এটা হচ্ছে ভেলোসিটি ফাংশন বা বিভব ফাংশন। এটা কিছু নাই ভাই, এটা আরো একটা কনসেপ্ট, এটা নিয়ে অনেক কথা বলা যায়, যে একটা ফোর্স এফ কে আমরা চাইলে এই নেগেটিভ সাইন সহ এই বিভব ফাংশনের ডাইভারজেন্স আকারে লিখতে পারি। এটা নিয়ে এখন আমরা কথা না বাড়াই, জাস্ট এটাকে আমরা ইকুয়েশন দিয়ে রেখে দেবো, কিংবা এটা এখানে অ্যাপ্লাই করে দেবো এই 2 নম্বর ইকুয়েশনে। তাহলে 2 নম্বর ইকুয়েশনে আমরা জাস্ট এফ এর পোর্শনে এই অংশটুকু বসাই দেবো, তাহলে ডি কিউ আপন ডিটি ইকুয়ালস টু নেগেটিভ এফ এর জায়গাতে আমরা লিখবো অপারেটর ওমেগা মাইনাস 1 আপন রো অপারেটর পি, এটারে বলছি 3 নম্বর ইকুয়েশন, জাস্ট এই জায়গাতে এই ভ্যালুটা পুট করে দিলাম, দেন 3 নম্বর ইকুয়েশন, অর্থাৎ বলকে আমরা নেগেটিভ গ্রেডিয়েন্ট আকারে লিখতে পারি, সরি এখানে ডাইভারজেন্স বলছিলাম না।
এখন আমরা 1 এবং 3 নম্বর ইকুয়েশন থেকে কি লিখতে পারবো? From 1 and 3 we get যে d ক্যাপিটাল গামা upon dt, কিংবা একটা লিখলে হয় d dt সার্কুলেশন। এটার জাস্ট আমরা পরিবর্তনটা মেজার করছি, টাইমের এক্সপেক্টেড দেন কনস্ট্যান্ট নিয়ে আসবো, এটাই লক্ষ্য। দেন ইন্টিগ্রাল c। এখন আমরা এই 3 নম্বর ইকুয়েশনে দেখেন তো আমরা dq upon dt ইকুয়ালস টু এই টোটাল এই অংশটুকু পেয়েছি না, অর্থাৎ dq upon dt এটা ইকুয়ালস টু এই অংশটুকু আমরা জাস্ট 1 নম্বর ইকুয়েশনের এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাবো? তাহলে মাইনাস অপারেটর ওমেগা মাইনাস 1 upon রো অপারেটর t, জাস্ট মানটা বসে দিলাম, দেন পাশে dr একটা গুণ অবস্থা ছিল, দেন প্লাস ইন্টিগ্রাল c q dr, ইন্টিগ্রাল c আর এই ভেক্টরাল ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা এটা ইকুয়ালস টু আমরা ধরে নিলাম পার্সিয়াল পার্সিয়াল r। তাহলে নেগেটিভ পার্সিয়াল পার্সিয়াল r, আর এখানে আছে ওমেগা, দেন আগে থেকেই ছিল এখানে dr, এই যে গুণ করে দিলাম dr টাকে, মাইনাস 1 upon রো, এই নেবলা ইকুয়ালস টু লিখছি পার্সিয়াল পার্সিয়াল r ধরে নিলাম, দেন এই dr টা গুণ অবস্থা থেকে যাবে, আর অবশ্যই এখানে একটা p ছিল p, দেন dr, জাস্ট এই dr টা গুণ করে দিলাম সবার সাথে, আর এই নেবলা ইকুয়ালস টু পার্সিয়াল পার্সিয়াল r, কিন্তু দেন প্লাস, আর এখানেও ইন্টিগ্রেশন সি, এখানে ইন্টিগ্রেশন সি, দুটো কমন নিয়ে নিলাম বলতে পারেন, কমন নিয়ে ফেললাম। তাহলে এখানে শুধুমাত্র পড়ে আছে কিউ ডট ডিআর। আমাদের লেফট সাইডে কি ছিল বলছিলাম যে জাস্ট ক্যাপিটাল গামা, অর্থাৎ সার্কুলেশনের পরিবর্তন মেজার করছি ডি ডিটি সার্কুলেশন সি। তাহলে আমরা একটু সুন্দর করে লিখে ফেলবো এটা, যে নেগেটিভ ডি ওমেগা পন ডিআর ডিআর নেগেটিভ 1 upon রো। এখানে একটা কাজ করা যায়, যে দেখেন ভাই, যে আমাদের এখানে ছিল পার্সেল পার্সেল আর, যদি একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন একটাই মাত্র ভ্যারিয়েবল, সেহেতু পার্সেল ডেরিভেটিভ এবং টোটাল ডেরিভেটিভ সেম জিনিস। তাহলে আমরা এই টোটাল ডেরিভেটিভ আকারে লিখে ফেলতে পারবো, পার্সেল ডেরিভেটিভকে পার্সিয়াল পার্সিয়াল আর কে আমরা ডি ডি আর লিখে ফেলতে পারবো, যেহেতু একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন। দেখে থাকছে ডি আর 1 upon রো, তাহলে ডি পি আপন ডি আর, এখানে ডি আর প্লাস কিউ ডি আর। আর কয়েক লাইন ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা মিলে যাবে। এখন দেখেন সবগুলোর ভেতরে মাইনাস আছে, এখানে মাইনাস মাইনাস মাইনাসটা যদি কমন নিই একসাথে, তাহলে কি হবে এখানে ভেতরে, আর অবশ্যই এখানে ডিআর ডিআর মোকাবেলা, এখানে ডিআর ডিআর মোকাবেলা, মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে শুধুমাত্র ডি ওমেগা প্লাস এখানে পড়ে আছে ডি পি, আর নিচে এই যে রোটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি, এখানে আছে কিউ ভেক্টর ডি সেকেন্ড। আমরা এখানে একটু ভুল ভাল লিখেছিলাম, হ্যাঁ যেখানে ডি কিউ ছিল, ওকে একটু পেজে দেখি,
এই যে এখানে ডি কিউ ছিল, আমি বাই ঝাঁকে ডি আর লিখে ফেলেছি, যে কিউ ডি কিউ। এটা উঠানোর সময়, হ্যাঁ, এই যে দেখেন 1 নম্বর ইকুয়েশনে এখানে আসলে ডি কিউ, কিউ ভেক্টর ডি কিউ ভেক্টর, তাই না? বাট আমি বাই ঝাঁকে এখানে লিখে দিয়েছিলাম আর, তাহলে এটা কিউ ছিল এখানে, তাহলে এখানে কিউ, এখানে কিউ, ডি কিউ ফ্যাক্টর। এখন এটার জাস্ট একটু রিভার্স প্রসেস করব, রিভার্স ক্যালকুলেশন নিয়ম, যেখান থেকে ধরেন ডিটাকে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকে ওমেগা, আর এটাকে এভাবেই রাখবো, তার জন্য একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, দেন ডিপি আপন ডি রো। দেখেন আমরা যদি এই ডিটাকে আবার অ্যাপ্লাই করে দিই, তখন এই ইন্টিগ্রেশন আর ডি কেটে যাবে, দেন আগেরটাই পড়ে থাকবে। আর এই অংশটুকু একটু কাহিনী করে লিখে যাই, নেগেটিভ হাফ কিউ স্কোয়ার। এখন আপনি হয়তো বলবেন ভাই যে এই অংশটুকু সমান একটু কিভাবে লিখলেন, আমি একটু দেখাই, যে আমরা ডি ডি কিউ, এই যে হাফ কিউ স্কোয়ার, এই ডি মানে ডেরিভেটিভ করা, তাই না? তাহলে ডি ডি কিউ, কিউ এর রেসপেক্টে যদি কিউ স্কোয়ার, এই যে হাফ কিউ স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো? কি পাবো না, পাওয়ারটা সামনে আসবে, তাহলে টু টু কেটে গেল, ওই পর থেকে একবার জাস্ট কি পাবো, তাহলে এখান থেকে যদি আমরা ডি হাফ কিউ স্কোয়ার এটাকে জায়গায় রাখলাম, আর ডি কিউটাকে রাইট সাইডে বার করে দিলাম, তাহলে কি পাবো? কিউ ডি কিউ, তাই না? তাহলে এইটুকু সমান আমরা এটুকু লিখতে পারি, তো রিভার্স প্রসেস, ডি যখন অ্যাপ্লাই করে দেবো, তখন এই অংশটুকু সমান আমরা উপরের অংশটুকু পাবো। এখন আমাদের এই ডি আর ইন্টিগ্রেশন কেটে গেল, তাহলে ফাইনাল কি পড়ে থাকলো? নেগেটিভ, এই ইন্টিগ্রালটা প্রথমে লিখছি, ডি পি আপন রো প্লাস এই ওমেগাটা, ওমেগা ছিল আমাদের পোটেনশিয়াল ফাংশন বা বিভব ফাংশন, মাইনাস হাফ, আর কিউ এটা হচ্ছে আমাদের ভেলোসিটি। আর এটা যদি ক্লোজ কার্ভ সি বরাবর সব ভ্যালুগুলো নিই, তাহলে টোটাল এইটুকুর মান পাবো জিরো। কিভাবে জিরো একটু পরে বলছি। আর লেফট সাইডে আমাদের ছিল কি ভাই? ক্যাপিটাল গামা টাইমের এক্সপেক্টে, দেন ডি, কিংবা আপনি সিম্পলি এই বারবার এই দুটো না লিখে একটা লিখতে পারেন চাইলে, কোনো প্যারা নাই। এটাই মানেই বোঝাচ্ছে যে সার্কুলেশন ডি ডিটি সার্কুলেশন সি, এটার যে পরিবর্তন টাইমের এক্সপেক্টে সেটা জিরো হয়ে গেল। এখন আমি যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে ফেলি, তাহলে কি পাবো? সার্কুলেশন সি ইকুয়ালস টু হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, বাট এটা ইকুয়ালস টু জিরো কিভাবে হলো? এই অংশটুকু সমান জিরো কিভাবে হলো? কারণ দেখেন ভাই, আমরা একটা বদ্ধ সার্কিট বরাবর আসছি, পয়েন্ট এ বলছি, এই পয়েন্টে যাত্রা শুরু করে যদি আমরা এই পয়েন্টে ফিরে আসি, আর এটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট সেম হয়ে যাচ্ছে না এই পয়েন্টে? ধরেন এই টোটাল ইন্টিগ্রেশনটার ভ্যালু বললাম এক্স, তাহলে আপার লিমিট টো এ, লোয়ার লিমিট ও এ, তাহলে আমি যদি ডেরিভেটিভ করি, তাহলে এ মাইনাস এ হবে না? তখন জিরো হয়ে যাবে, তাহলে টোটাল এই অংশটুকুর মান হচ্ছে জিরো। আবার এই ওমেগা, ওমেগা হচ্ছে আমাদের ওই পোটেনশিয়াল ফাংশন, বিহেভ ফাংশন, কোন একটা কোন একটা অবজেক্ট ধরেন এই পয়েন্টে ছিল, আবার এই পয়েন্টে ফিরে আসলো, এখানে থাকলো, তাহলে আর বিভবটা সেম থাকবে না? তাহলে কোনো পরিবর্তন কি হচ্ছে? হচ্ছে না, তাহলে এটার চেঞ্জেসটা জিরো। আরে কিউ এখন নির্দিষ্ট একটা ফিক্সড একটা ভেলোসিটি থাকবে, সেটাও জিরো, চেঞ্জেসটা জিরো, টোটালিটা সমান আমরা লিখতে পারবো জিরো। তাই আমরা বললাম সার্কুলেশন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাই ছিল আমাদের কেরভিলের সার্কুলেশন থিওরাম। দ্যাটস